পেঁয়াজে ৫%, চিনিতে ১০% আমদানি শুল্ক কমাল রাজস্ব বোর্ড, বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ। প্রাইভেট কারে বয়স্ক পথচারীদের গতিরোধ করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে একটি চক্র। ৫ বছরে ১৫০০-এর বেশি ছিনতাই করেছে চক্রটি। চক্রের ৫ সদস্যকে গ্রেফতারের পর এ তথ্য পেয়েছে পুলিশ। ২৭ সেপ্টেম্বর সকাল ৬টা ৪৫ সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাজধানীর আদাবরের শেকের থেকে সাদা রঙের প্রাইভেট কার থেকে নেমে দুই ব্যক্তি মেন রোড থেকে দুই গলিতে ঢুকে পড়েন। কিছুক্ষণ পর গাড়ির কাছে আসেন দুজনই। প্রথম জনকে পাশের রাস্তায় যাওয়ার ইঙ্গিত দেন দ্বিতীয় ব্যক্তি। আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় পাশের সেই ফাঁকা রাস্তায় হাঁটছেন এক নারী। তাকে অনুসরণ করতে থাকে একজন। আশপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করে পুলিশ পরিচয়ে ওই নারীকে গতিরোধ করে স্বর্ণালংকার সহ সঙ্গে থাকা সব মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। থানার থেকে আসছি, আপনি এগুলা খুলে দেন। কেন? নিজের হাতে চুরিটা খুললো, পরে নিজের আমার মালাটা খুলে নিয়ে গেলো, আমি কিছু বলতে পারলাম না। পরে আদাবর থানায় মামলা করেন ওই নারীর ছেলে। মামলা তদন্তে সিসিটিভি ফুটেজ দেখে বের করা হয় গাড়ির নম্বর। এর সূত্র ধরে শনাক্ত করা হয় আসামিদের। পরে রাজধানীর ডেমরা ও কদমতলীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ৫ আসামিকে। উদ্ধার করা হয় স্বর্ণালংকার, পুলিশের ভুয়া আইডি কার্ড। পুলিশ বলছে এ চক্রের প্রধান কাজী শওকত হোসেন ও আরেক সদস্য রাশেদ পুলিশ কর্মকর্তা সাজে, সুমন সাজে পথচারী। টার্গেট ব্যক্তিকে গতিরোধ করে মূল্যবান জিনিসপত্র নিজেদের হেফাজতে রাখার কথা বলে। এতে রাজি না হলে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গাড়ি চালানোর দায়িত্বে থাকে মাসুম। স্বর্ণ ও মূল্যবান জিনিস বিক্রি করে বিল্লাল। আবাসিক এলাকা এবং মানুষ যেখানে হাঁটে ঠিক এই এলাকা কিছুটা বয়স্ক ব্যক্তিদেরকে তারা টার্গেট করে। যখন একটু নিরিবিলি পায় তখন তাদের উপর এই কৌশলে এই সমস্ত কিছু কেড়ে নিয়ে চলে যায়। পুলিশ জানাচ্ছে গত ৪ থেকে ৫ বছর ধরে চক্রটি নিয়মিত ছিনতাই করছে। প্রতিদিন ভোর ৪টায় রাস্তায় নেমে সকাল ৮টা পর্যন্ত কমপক্ষে ৫ থেকে ৬টি ছিনতাই করে। ১৫০০-এর বেশি ছিনতাইয়ের কথা স্বীকার করেছে তারা। নির্দিষ্ট ব্যক্তি আছে যারা তাদের কাছ থেকে কিনে, এই নির্দিষ্ট ব্যক্তিদের একজনকেও আমরা অ্যারেস্ট করেছি। এরকম আমরা তথ্য কালেক্ট করে আরও যারা এর সঙ্গে যুক্ত আছে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ঢাকা মহানগরী ছাড়াও ঢাকা মাওয়া, ঢাকা আরিচা হাইওয়ে এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকাতেও পুলিশ পরিচয়ে ছিনতাই করে আসছিল এ চক্রটি। চক্রের প্রত্যেক সদস্যের নামে ৩ থেকে ৪টি করে মামলা রয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষায় বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের 2টি প্রশ্নের লিখিত উত্তর দিতে হবে। ব্যবসায় ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের 3টি লিখিত প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী 14 নভেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার গ্রুপ ভিত্তিক 3টি বিষয়ের উপর পরীক্ষা হবে। এরই মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য লিখিত অংশে 8টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর 12টি প্রশ্ন থাকবে এমসিকিউ। মোট 32 নম্বরের পরীক্ষা হবে, যা প্রাপ্ত নম্বর 75-এ গড় করে দেয়া হবে, আর ব্যবহারিকের খাতার 5 নম্বরের ভিত্তিতে 25-এ গড় হবে। সেই সঙ্গে মানবিক এবং ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থীদের 11টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এমসিকিউতে নম্বর থাকবে 15। এই দুই শাখার প্রাপ্ত 45 নম্বরকে 100-তে গড় করে ফল দেয়া হবে। সকালবেলা যদি বিজ্ঞানের পরীক্ষা হয়, বিকালবেলা হবে মানবিকের পরীক্ষা, বা সকালবেলা যদি ব্যবসায় শিক্ষার পরীক্ষা হয়, বিকালবেলা মানবিকের পরীক্ষা। ঠিক এইভাবে আমরা পরীক্ষার্থীগুলোকে বিভাজন করে দিয়েছি। এদিকে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় 50 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীদের। পরে এই 50 নম্বরের প্রাপ্ত নম্বরকে 100-তে গড় করে ফল দেয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া আছে এবং আমরা ইনশাআল্লাহ সুন্দর মতো নির্ধারিত সময় সেটা করতে পারব। যেহেতু পরীক্ষাগুলো প্রতিষ্ঠানের ভেতরে এবং তাতে যে আমাদের অ্যাকোমোডেশন আছে, তাতে আমার মনে হয় যে স্বাস্থ্যবিধি মেনেই আমরা পরীক্ষা নিতে পারব। এই বছর যারা মান উন্নয়ন পরীক্ষা দিবে তাদেরও শুধুমাত্র 3 বিষয়ের পরীক্ষা হবে। মন্ত্রণালয় বলছে পরীক্ষা সংক্রান্ত কোনো গুজব ছড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য
এখন থেকেই ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করছে তারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চুয়াডাঙ্গায় ব্যবসায়ী উদ্যোক্তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। শেষের দিকে বিসিক শিল্পনগরীর কাজ। এরই মধ্যে প্লট নিতে আগ্রহীদের আবেদন নেওয়া শুরু হয়েছে। আশা করা হচ্ছে এই শিল্পনগরীতে কর্মসংস্থান হবে 10,000 মানুষের। শিল্পনগরী না থাকায় চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে গড়ে ওঠে শিল্প প্রতিষ্ঠান। এতে উদ্যোক্তাদের পড়তে হয় নানা প্রতিবন্ধকতায়। তাদের দাবির পরিপ্রেক্ষিতে উদ্যোগ নেওয়া হয় বিসিক শিল্পনগরী গড়ে তোলার। এখন শেষের দিকে প্রকল্পের কাজ। বিসিক শিল্পনগরী বাস্তবায়ন হলে চুয়াডাঙ্গার জেলাবাসীর মনে বেকারত্ব দূর হবে এবং শিল্পায়নে উন্নতি হবে, এটা আমাদের প্রত্যাশা। এটা যদি ব্যবসায়ীদের ক্রয় ক্ষমতার ভিতরে রাখা যায় তাহলে অবশ্যই ব্যবসায়ীরা সানন্দে এই প্লটগুলো নেওয়ার ইচ্ছা প্রকাশ করবে এবং ওখানে ব্যবসায়ী একটা প্রতিষ্ঠিত রূপ লাভ করবে। বিসিক শিল্পনগরীর জায়গা নির্ধারণ করা হয়েছে শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ এলাকায়। 25 একর জমির উপর এই শিল্পনগরীতে প্লট নিতে পারবেন অন্তত 100 উদ্যোক্তা। 75 বিঘে জমির উপরে বিসিক শিল্পনগরী হচ্ছে। এই শিল্পনগরী স্থাপন হলে এখানে কম বেশি ছোট বড় 100টা শিল্প স্থাপন হবে, যারই ধারাবাহিকতায় উন্নয়ন কাজ খুব দ্রুত বেগে চলতেছে এবং আমাদের কাজ যথা সময়ের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা বিশ্বাস করি। চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরীর কাজ শুরু হয় 2018 সালের আগস্টে। 2021 সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 43 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ ও চিনি আমদানিতে শুল্ক কমালো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি। বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যানের স্বাক্ষরিত এই সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নিল এনবিআর। প্রজ্ঞাপন অনুযায়ী এখন পেঁয়াজ আমদানিতে শুধু 5% রেগুলেটরি ডিউটি দিতে হবে। মওকুফ করা হয়েছে 5% আমদানি শুল্ক। আর চিনির রেগুলেটরি ডিউটি 30 থেকে 10% কমিয়ে 20% করা হয়েছে। দেশে কিছুদিন ধরেই ঊর্ধ্বমুখী পেঁয়াজ ও চিনির দাম। বাজার নিয়ন্ত্রণে শুল্ক কমানোর অনুরোধ করে বাণিজ্য মন্ত্রণালয়। কর্মকর্তাদের আশা, এর ফলে দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। দেখছেন বিরতিহীন সংবাদ। অন্যান্য খবরের সাথে আরো থাকছে। হাওড়ে কাজে আসছে না অস্থায়ী বাঁধ নির্মাণ, সরকারের ক্ষতি শত কোটি টাকা, টেকসই বাঁধ চান স্থানীয়রা। আইপিএলের শিরোপা লড়াই আজ। দুবাইয়ে রাত 8টায় মেগা ফাইনালে মুখোমুখি কলকাতা ও চেন্নাই। বন্যা থেকে ফসল রক্ষায় প্রতি বছর সুনামগঞ্জের হাওরে বাঁধ নির্মাণ ও মেরামত করা হলেও তা কাজে আসছে না। ঢলের পানিতে বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাচ্ছে। চলে যাচ্ছে সরকারের শত কোটি টাকা। স্থানীয় কৃষক ও হাওর আন্দোলনের নেতারা স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানালেও টনক নড়ছে না কর্তৃপক্ষের। 2017 সালে ভয়াবহ বন্যায় বাঁধ ভেঙে সুনামগঞ্জের হাওড়া অঞ্চলের শতভাগ বোরো ফসল তলিয়ে যায়। বাঁধ নির্মাণে গাফিলতির অভিযোগে মামলা হয় ঠিকাদার ও প্রকৌশলীদের বিরুদ্ধে। এরপর থেকে প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে বাঁধের কাজ হয়ে আসছে। তাদের বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ। সরকার প্রতি বছর 100 থেকে 150 কোটি টাকার প্রকল্প হাতে নেয় বাঁধ নির্মাণে, কিন্তু বোরো ফসল ঘরে তোলার পরপরই ভেঙে যায় সেই বাঁধ। বোরো আবাদের সময় থেকেই ফসল তলিয়ে যাওয়ার আতঙ্কে থাকেন কৃষক। সরকার একটা বাঁধ দেয়, হ্যাঁ, এই মনে করেন কোন সময় টিকে, কোন সময় টিকে না। এই ফসল রক্ষার জন্য যে প্রতি বছর যে 100 কোটি টাকা ব্যয় করা হয়, এইটা কোনো কাজে আয় না। দেখা গেছে যে পাহাড়ি ডল এবং অতিবৃষ্টি আইয়া এই বাঁধ ভাঙিয়ে নেয়। চলতি বছর 137 কোটি টাকা ব্যয় 946টি অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। এরই মধ্যে এসব বাঁধের বেশিরভাগ ভেঙে গেছে। সংকট সমাধানে টেকসই বাঁধ চান হাওরের বাসিন্দারা। স্থায়ী সমাধানের জন্য আমরা 2-3টা প্রস্তাব দিয়েছিলাম। একটা হলো কজওয়ে, যেটা আপনার ফসল ওঠার পরে 50-60 ফুট জায়গা এটাকে ভেঙে দেবে। পানি উন্নয়ন বোর্ড বলছে হাওরে গুরুত্বপূর্ণ 85টি পয়েন্টে কজওয়ে নির্মাণের প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। এই কজওয়েগুলো নির্মাণ করা হলে আমাদের যেমন
একদিকে প্রতি বছরই যে বিভিন্নভাবে অনিয়ন্ত্রিতভাবে যে বাঁধ কেটে পানি প্রবেশ করানোর জন্য একটা প্রবণতা, সেটা হ্রাস পাবে। সুনামগঞ্জের ৪২টি হাওরে বোরো ফসল রক্ষায় প্রতি বছর প্রায় ১,০০০ কিলোমিটার বাঁধ নির্মাণ ও মেরামত করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খাগড়াছড়ির পাহাড়ি সড়কে দুর্ঘটনা রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ঝুঁকিপূর্ণ বাঁকে স্থাপন করা হয়েছে কনভেক্স মেটালিক রোড সেফটি মিরর। বিশেষ আয়নাতে বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে পায় চালক। এতে কমে এসেছে সড়ক দুর্ঘটনা। খাগড়াছড়ির জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত আলুটিলা ও দীঘিনালা, এই দুটি পর্যটন কেন্দ্রের সড়কে অতি ঝুঁকিপূর্ণ বাঁকের সংখ্যা প্রায় ৬০টি। এতে বেশিরভাগ সময়ই বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে পান না চালকরা, ফলে প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনা। এবারে দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। খাগড়াছড়ির আলুটিলা সড়কে ৬টি ও দীঘিনালা সাজেক সড়কে ২টি সহ মোট ৮টি ঝুঁকিপূর্ণ বাঁকে স্থাপন করা হয়েছে কনভেক্স মেটালিক রোড সেফটি মিরর। বিশেষ এই আয়নার মাধ্যমে বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে পান চালকরা, এতে কমে এসেছে দুর্ঘটনা। আমরা অনেক হেভি গাড়ি চালাই, তো দূর থেকে অনেকগুলা মার্ক করতে পারি যে গাড়ি আসতেছে কিনা। বিপরীত দিক থেকে যে গাড়িগুলো আসে ওগুলা মানে ডিপেন্ডেন্টভাবে দেখা যায়। আগে ওইভাবে গাড়িগুলো গতিবিধিগুলো মানে নিয়ন্ত্রণ করার জন্য ওরকম গ্লাসটা ছিল না। যে সমস্ত টার্নিংগুলি আছে ওগুলোতেও যদি এইভাবে গ্লাস দেওয়া হয় তাহলে বিপরীত থেকে আসা দিক থেকে আসা যে গাড়িটা, এটা টার্নিং এর পৌঁছার আগে ওই গাড়িটাকে দেখতে পাওয়া যায়, যার ফলে আপনার আগে থেকে সংশোধন হওয়া যায়। পাহাড়ি সড়কে দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ সবগুলো বাঁকে মেটালিক মিরর স্থাপন করা হবে বলে জানান এই প্রকৌশলী। এবছর আমরা পরীক্ষামূলকভাবে লাগিয়েছি এবং আমরা দেখতেছি যে রোড ইউজাররা এর সুফল পাচ্ছে এবং এইটা যদি তারা যদি সুফল পেয়ে থাকে আমরা ভবিষ্যতে আরো কনভেক্স মিরর লাগাবো যেন সড়ক দুর্ঘটনা রোধ হয়। খাগড়াছড়ি ও দীঘিনালা সড়কে প্রতিদিন 18,000 যানবাহন চলাচল করে বলে জানিয়েছে সড়ক বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হয়ে গেল দেশের সবচেয়ে ক্ষুদ্র জনগোষ্ঠী দাবিদার তুরি সম্প্রদায়ের দাসাই কারাম উৎসব। সাদ্রি ভাষার গানের তালে তালে ঝুমুর নাচে বৃহস্পতিবার রাতভর চলে উৎসব। আর্থিক সংকটের কারণে প্রায় 40 বছর বন্ধ থাকার পর এবার আয়োজন করা হয় দাসাই কারাম উৎসব। শারদ সন্ধ্যায় মাদলের তালে তালে ঝুমুর নাচ আর সাদরি ভাষার গান দিয়ে শুরু হয় তুরি সম্প্রদায়ের দাসাই কারাম উৎসব। বাবা মা ভাই বোন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই হাতে হাত রেখে নাচ গান করে উৎসবে মাতেন। নবমীর রাতে তুরি সম্প্রদায়ের দাসাই কারামকে ঘিরে গোমস্তাপুরে মাধাইপুর গ্রাম জুড়ে উৎসবের আমেজ। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা করম ঢাল কেটে পূজা আর প্রার্থনা করেন। আমাদের যখন ছোট ছিলাম আমরাও করেছি, কিন্তু আর পরে বন্ধ হয়ে গেল, আর মানে ছত্রভঙ্গ হয়ে গেল। অভাবের তাড়নায় করিনি, তো ভগবানের আশীর্বাদে এবার সবাই সহযোগিতা করেছে বলে আমরা করেছি। আগে ব্যাপক আয়োজনে এই উৎসব করা হলেও অভাব অনটনের কারণে তা বন্ধ হয়ে যায়। দীর্ঘ 40 বছর পর আবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় করা হয় উৎসব আয়োজন। এটার একটা খরচ আছে, আমরা খরচ জোগাতে না পারা উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা আমরা এগিয়ে যেতে পারিনি। এখন আমরা গ্রামবাসী বলছি যে একটু চান্দা ভাঙন করে আবার আমাদের ওই ইতিহাসটা তুলে ধরা হোক, এই জন্য আবার এসেছি আমরা। তুরি সম্প্রদায়ের মানুষের দাবি দেশে তারাই সবচেয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী। গোটা দেশে তাদের সংখ্যা 350-র বেশি নয়, তারপরও সাংস্কৃতিকভাবে অনেক সমৃদ্ধ এই জনগোষ্ঠীর মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শরতের সৌন্দর্যের ডালি সাজিয়ে বসেছে গাইবান্ধার বিভিন্ন চরাঞ্চলের কাশবন। পরন্ত বেলায় সে সৌন্দর্য উপভোগ করতে ও নৌকায় ঘুরে বেড়াতে কাশবনে ভিড় করেন সব বয়সী মানুষ। করোনাকালে শরতের অপরূপ সৌন্দর্য প্রকৃতির আশীর্বাদ বলছেন প্রকৃতিপ্রেমীরা। বর্ষার বিদায়ের পর শিশির স্নাত উজ্জ্বল শরতের মধ্যভাগে গাইবান্ধার চরাঞ্চলের প্রকৃতি সেজেছে সাদা কাশফুলের চাদরে, ভাসছে নীল আকাশের সাদা মেঘের ভেলায়।
শরৎকে আরও রূপবতী করে তুলেছে ব্রহ্মপুত্রের বুকে জেগে ওঠা কাশগুচ্ছের রাজ্য। শ্বেত শুভ্র কাশবনের সৌন্দর্য উপভোগ আর তা ক্যামেরাবন্দি করতে ব্যস্ত নানা বয়সী মানুষ। বেশ সবকিছু মিলে আমাদের বলে না মনের একটা প্রশান্তি, সেই প্রশান্তিটা খুঁজতে এখানে এসেছি। আমার কাছে প্রকৃতির এই শান্ত স্নিগ্ধ রূপ অসাধারণ লাগছে। করোনা মহামারীর ভয়াল কাল শেষে শরতের অপরূপ সৌন্দর্যকে প্রকৃতির আশীর্বাদ বলছেন সংস্কৃতজনরা। প্রকৃতির কাছে ক্ষমা চেয়ে আমরা আবারও প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিকে সম্মান করি, প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দেই এবং তার কোলে আমরা যেন বেঁচে থাকি। একটা সময় বিশাল এলাকা জুড়ে দেখা যেত কাশফুলের সৌন্দর্য, তবে আবহাওয়ার বৈরিতায় এখন কমে গেছে এসব এলাকার পরিধি। বালাসির নদীর ওই পাশে বিশাল ছিল, সেটা সংকুচিত হচ্ছে। সেটাকে রক্ষা করার জন্য আসলে বিশেষ উদ্যোগ গ্রহণ করা দরকার। শহরের ইট, কাঠ, পাথরের অবকাঠামোয় বন্দি জীবনের যন্ত্রণা ভুলে কাশফুলের শুভ্রতায় মোহিত হয় নাগরিক মন। মাথার উপর নীল আকাশে সাদা মেঘের ভেলা আর নিচে কাশফুলের ছোঁয়ায় দূর হয় সব ক্লান্তি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো 24 কোটি। এদিকে একদিনে 7,407 জন মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত 4,40,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়ালো 48,96,000। বিশ্বে একদিনে আবারও সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটিতে 1600 বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 89,000-এর বেশি। প্রাণহানির দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান করছে রাশিয়া। 24 ঘন্টায় দেশটিতে 986 জনের মৃত্যু হয়েছে, যা সংক্রমণ শুরুর পর দেশটিতে একদিনে সর্বোচ্চ। এক সপ্তাহে রাশিয়ায় সংক্রমণ বেড়েছে 13% আর মৃত্যু বেড়েছে 7%। এদিকে বিশ্বে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 45,000 করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। গত এক সপ্তাহে সংক্রমিত হয়েছে 14 ভাগ আর মৃত্যুহার বেড়েছে 9 ভাগ। তাইওয়ানে 13 তলা ভবনে আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46 জনে, আহত অন্তত 41 জন। তাদের মধ্যে 14 জনের অবস্থা আশঙ্কাজনক। পরে প্রায় 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তাইওয়ানের দক্ষিণাঞ্চলের কাওশিয়ং শহরের 13 তলা ভবনে হঠাৎ আগুন লাগে বৃহস্পতিবার রাতে। পরে তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। নিয়ন্ত্রণে কাজ শুরু করেন দমকল ও উদ্ধারকর্মীরা। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে 7 থেকে 11 তলার মধ্যে। আমি এত বড় আগুন আগে কখনোই দেখিনি। পুরো ভবনটি পুড়ে গেছে, বিদ্যুৎ ছিল না। এই ভবনে বসবাসকারীর বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ, বৃদ্ধ ও শারীরিক প্রতিবন্ধী। সে কারণে আগুন লাগলেও তারা বের হতে পারেননি। বিষয়টি সত্যি মর্মান্তিক। আগুন লাগার কারণ জানা না গেলেও স্থানীয়রা বলছেন তারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন শহরের মেয়র। আগুনে এতগুলো মানুষের নিহত হওয়ায় আমি দুঃখ প্রকাশ করছি। এর পুরো দায় আমার উপরই বর্তায়। আহত আর নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। 40 বছরের পুরনো ভবনটির প্রথম 5টি তলা বাণিজ্যিক কাজে আর উপরের তলাগুলো ব্যবহার হতো আবাসিক কাজে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লেবাননের বৈরুতে বৃহস্পতিবার ইরানপন্থী হিজবুল্লাহ সমর্থকদের একটি বিক্ষোভে গুলি চালানো হলে অন্তত 6 জন নিহত ও 30 জন আহত হয়েছেন। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় 9 জনকে। বৈরুতে সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে শান্তি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী নাজিব মিকাতির। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও তাদের মিত্রদের ডাকে বৃহস্পতিবার বৈরুতের রাজপথে নামেন অনেকে। কালো পোশাকে জাস্টিস প্যালেসের সামনে জড়ো হন তারা। বিক্ষোভকারীদের দাবি 2020 সালের বৈরুত বিস্ফোরণের তদন্ত থেকে বিচারক তারেক বিতারের অপসারণ। বিতার পক্ষপাতদুষ্ট ও আমেরিকার দাস বলে অভিযোগ তাদের। বিচারককে বলছি, আপনি ন্যায় বিচার ও নৈতিকতার জন্য পরিচিত। কারো মতামতে আপনি বিভ্রান্ত হবেন না। সত্য উদ্ঘাটনে আইন মেনেই কাজ করুন। নতুন তদন্তকারীর বেশ কিছু বিষয়ে ভুল হয়েছে তা বিবেচনা করা উচিত। তাকে সত্যের পথে কাজ করতে হবে। ভুক্তভোগী পরিবারের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।
এক পর্যায়ে বিভিন্ন ভবনের উপর থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে অজ্ঞাতনামা বন্দুকধারীরা। ঘটে হতাহতের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় সেনাবাহিনী। এরপরও বেশ কয়েক ঘন্টা ধরে চলে বন্দুকযুদ্ধ। বৈরুত বন্দরে 2020 সালে 4 আগস্ট ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারান 219 জন। এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও সে ঘটনার তদন্তের স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জামিন পাননি মাদক মামলায় গ্রেফতার ভারতের সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। পরবর্তী জামিনের শুনানি আগামী বুধবার। সে পর্যন্ত তাকে থাকতে হবে মুম্বাইয়ের আর্থার জেলে। বৃহস্পতিবার আরিয়ানের জামিনের শুনানি শেষে সেশন কোর্টে রায় দেননি বিচারক ভিভি পাতিল। দশেরা উৎসব ও সাপ্তাহিক ছুটির কারণে হাইকোর্ট ও দায়রা আদালত বন্ধ থাকবে 15 থেকে 19 অক্টোবর। সে কারণে 20 অক্টোবর জামিনের পরবর্তী শুনানি তারিখ ঠিক করা হয়েছে। এর আগে বুধবার আরিয়ানের জামিন আবেদনের বিরোধিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি 2 অক্টোবর মুম্বাই উপকূলে একটি প্রমোদতরীতে মাদক পার্টিতে অভিযান চালিয়ে আটক করা হয় আরিয়ানকে। পরদিন গ্রেফতার দেখানো হয়। বিশ্বকাপ বাছাইয়ে নেইমার নৈপুণ্যে আবারও জয়ের ধারায় ফিরেছে ব্রাজিল। ঘরের মাঠে উরুগুয়েকে হারিয়েছে 4-1 গোলে। আর্জেন্টিনাও পেরুর বিপক্ষে জিতেছে 1-0 ব্যবধানে। ম্যাচের 10 মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন ফরোয়ার্ড নেইমার। খানিক বাদে লেফট ফুটের শটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা। 58 মিনিটে নেইমারের অ্যাসিস্টেই জোড়া পূর্ণ করেন এই মিডফিল্ডার। 77 মিনিটে ফ্রি কিক থেকে হারের ব্যবধান কমানোর চেষ্টা করেন উরুগুয়ের সুয়ারেজ, কিন্তু বারবোসার গোল তাদের আবার হতাশ করে। ফলে আর্জেন্টিনার পর ব্রাজিলের কাছে বড় হার নিয়ে মাঠ ছাড়ে তাবারেজের দল। আরেক ম্যাচে পেরুর বিপক্ষে ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে রাখে আলবিসেলেস্তেরা। 43 মিনিটে মলিনার অ্যাসিস্টে নিপুণ হেডে বল জালে পাঠান লাউতারো। বিরতির পর পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি পেরু। সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে না ওঠার বেদনা পোড়াচ্ছে জাতীয় দলকে। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার রাত নির্ঘুম কেটেছে আনিসুর রহমান জিকোর। তবে সেসব ভুলে সামনে শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টে প্রস্তুতি নিতে চান লাল সবুজ গোলকিপার। দ্রুত দেশে ফিরে হেড কোচ ঠিক করার তাগিদ ম্যানেজার সত্যজিৎ দাস রূপপুর। আজকেও লাঞ্চে আছি, সবাই দেখতেছি খাওয়া দাওয়া করতেছে না ঠিক মতো। এটা দেশ। ফাইনালে ওঠার একেবারে কাছে এসেও ছিটকে যেতে হয়েছে। এমন দুর্ভাগ্যের রাতে কেউ কি আর ঘুমাতে পারে? স্বপ্নভঙ্গের বেদনার রাতে ফুটবলাররা সবাই থেকেছেন নির্ঘুম। হতাশায় এখনও বিশ্বাস করতে পারছে না বাংলাদেশ ছিটকে গেছে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে। কষ্টের অনুভূতিগুলি যেভাবে হয়, কেউ কান্না করে, কেউ বা মন খারাপ করে বসে থাকে, যেটা রাতের বেলাও ছিল। পরিশ্রান্ত অবস্থায় যতটুকু খাওয়ার দরকার সেটাও স্বাভাবিকভাবে নিতে পারছিল না। এর আগেও খারাপ লাগছে, কিন্তু এরকম খারাপ লাগে না কালকের মতো। কালকে আমরা সবাই 1 গোলে লিড নিছি, মনে করছি ফাইনালে যাব। এমন বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ মাঠেই করেছেন বেঙ্গল টাইগার্স, যেটা ফুটবল নিয়মের পরিপন্থী। নিজেদের ক্ষোভ থেকেই এমনটাই করেছেন খেলোয়াড়রা, বলছেন টিম ম্যানেজার। তবে এখন পর্যন্ত ফিফা বা এএফসির কাছ থেকে কোনো নোটিশ পায়নি টিম বাংলাদেশ। সামনে শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টের আগে নিজেদের পুরো উদ্যমে প্রস্তুত করতে চান জিকো। আর দেশে ফিরেই দ্রুত হেড কোচ নির্ধারণ করে মাঠের অনুশীলনে ফিরতে চায় টিম ম্যানেজার। আমাদের সামনে যেহেতু আবার একটা ভালো সুযোগ আছে, তো আমরা প্লেয়াররা সবাই মিলে ট্রাই করব যাতে একটা এই 7 জাতি টুর্নামেন্ট থেকে একটা ট্রফি আনতে পারি। অস্কার বুজান আমাদেরকে এই সাফের জন্যই মানে কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। পরবর্তীতে এখন ওনার ব্যক্তিগত ওপিনিয়ন এবং সেই সাথে ওনার ইচ্ছা এবং আমাদের চিন্তাভাবনার একটা সম্মিলন ঘটিয়ে আমরা শ্রীলঙ্কাতে খেলতে যাব। ফ্লাইটের টিকিট না মেলায় নির্ধারিত 17 তারিখেই দেশে ফিরবে অস্কার ব্রুজনের শিষ্যরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। মালদ্বীপে হয়নি লক্ষ্য পূরণ। এবারও সাফের ফাইনালে যেতে পারেনি বাংলাদেশ। হতাশার মিশনে কোথায় ছিল ঘাটতি, কোথায় ভুগেছে লাল সবুজ? 4 ম্যাচের বিশ্লেষণে উঠে এসেছে নানা তথ্য। বল দখলে লড়াইয়ে শিক্ষার অভাব, ফাউলের প্রবণতা ফেলে দিচ্ছে প্রশ্নের মুখে। সংকটের বড় জায়গা জুড়ে ফরোয়ার্ডদের ফিনিশিং দুর্বলতা।
ডু অর ডাই ম্যাচে বরাবরই কপাল মন্দ বাংলার। এবারও নেপাল বাধায় আটকে হতাশা আক্ষেপী সঙ্গী হয়েছে। ব্যর্থতার পোস্টমর্টেমে উঠে এসেছে কিছু বিষয়। প্রথমবারের মতো তাদের ফুটবল ইতিহাসে এবং ফ্রন্টলাইনের দুর্বলতা ভুগিয়ে যাচ্ছে। সাফে 3 গোল করেছে বাংলাদেশ, 2টা ডিফেন্ডার তপু ইয়াসিনের। শেষ বেলায় সুমন রেজায় সাপ মুক্তি হলো কতটা? ওপেন প্লে থেকে গোল নেই, 3 গোলের প্রথমটা পেনাল্টিতে, বাকি 2 সেট পিস থেকে হেডে লক্ষ্যভেদ। বিপুল সুফিল মতিনরা পর্যাপ্ত সুযোগ পেয়েছেন, তবে ফিনিশিংয়ে শূন্য ওদের। স্ট্রাইকিং জোনে পারফেক্ট নাম্বার 9-এর অভাব আড়ালে এলিটা কিংসলের কথা মনে করিয়ে দিয়েছে। তিনজনই 3টা বল নিয়ে দূরের থেকে মারলো। কারণ কি, দু আর স্কেয়ার্ড যে পিছন থেকে চ্যালেঞ্জ আসতেছে। এই যে ভীতিটা, এটার জন্য তারা দূরে থেকে আগের থেকে মেরে দিল আর কি, একটা চান্স দিল। আর ওই সাহসটা নাই যে আরেকটু আমি ট্রাভেল করি বলটা নিয়ে আরও কাছে যাই। স্ট্রাইকার হিসাবে যেটা আমাদের ডিসপারেটনেস, একমাত্র আমি সুমন রেজাকেই দেখেছি। তাদের ভিতরে ডিসপারেটনেস ছিল সুমন রেজার ভিতরে, যে সে গোলের জন্য হাংরি। মতিন মিয়া বা অন্যরা ক্লিক করেনি, সুমন রেজা ক্লিক করেছে। 4 ম্যাচে 2 লাল কার্ড, হলুদের ছড়াছড়ি। কোন সময় কোথায় কিভাবে ট্যাকেল করা যায় তার ধারণাই যেন নেই ডিফেন্ডারদের। ভারত ম্যাচে ড্রয়ের আনন্দে ভাটা পড়েছিল বিশ্বনাথ রাকিবকে নিয়ে। 2 গুরুত্বপূর্ণ সদস্যের অনুপস্থিতি মালদ্বীপের বিপক্ষে স্পষ্ট হয়। 2 গোলের হার, যার পরিণতি। রেফারিং নিয়ে সমালোচনা হয়, ম্যাচে অনেক সময় একটা দল পেয়ে যায় অ্যাডভান্টেজ। এটাই ফুটবলের কঠিন বাস্তবতা। তারপরও বিচার বিশ্লেষণে রেফারিরা তো সাম্প্রতিক পরিসংখ্যান খেলার ধরন ঠিকই অনুসরণ করেন। সে বিচারে বাংলাদেশের অবস্থান কোথায়? 4 ম্যাচে 84টা ফাউল, সর্বোচ্চ মালদ্বীপের বিপক্ষে 30 বার। 13টা হলুদ কার্ডও তো লাল সবুজের বিপক্ষেই কথা বলতে পারে। টেকনিক্যালি দে আর পুয়ার, আর জানে না কীভাবে কী করতে হবে আর কি। হ্যাঁ, আননেসেসারি, কালকে তো দেখলাম 2-3টা আননেসেসারি ফাউল গোল, কোন দরকার ছিল না। হ্যাঁ, আননেসেসারি ধুম করে একটা আননেসে ধাক্কা মারলো। হ্যাঁ, তো এইসব এগুলি হলো কি এই মানে, আর এটার জন্য ঢাকার রেফারিংও রেসপন্সিবল। ফাইনালের স্বপ্নভঙ্গে এই মিশন যাবে ব্যর্থতার সারিতে। তারপর এবারের সাফ দিয়েছে বদলের বার্তা। ব্রুজনের অধীনে লড়াকু ফুটবল ভবিষ্যতের পথে বহু প্রশ্নের উত্তর হয়তো দিয়ে দেবে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কলকাতার তৃতীয় নাকি চেন্নাইয়ের চতুর্থ? কে জিতবে আইপিএলের 14তম আসরের শিরোপা? উত্তর মিলবে আজ রাত 8টায়। দুবাইয়ে মেগা ফাইনালে মুখোমুখি হবে টুর্নামেন্টের অন্যতম সফল 2 দল। কলকাতার আগের 2 ফাইনালেই খেলেছেন সাকিব আল হাসান। এবারও টাইগার তারকার দিকে চোখ থাকবে বাংলাদেশের সমর্থকদের। 2 মাসের টুর্নামেন্ট 7 মাসের মাথায় গিয়ে শেষ হচ্ছে। মাঝে কোভিড শঙ্কায় 4 মাস স্থগিত ছিল আইপিএল। ভারতের আয়োজনে তাই আমিরাতে গিয়ে শেষ হচ্ছে লিগ। দুবাইয়ে নতুন কোনো দল শিরোপা উঁচিয়ে ধরছে না তা নিশ্চিত। প্লে অফের বাধাই যে টপকাতে পারেনি দিল্লি বেঙ্গালুরু। 3 বারের চ্যাম্পিয়ন চেন্নাই, কলকাতার শোকেসে 2 শিরোপা। 2 বারই সাকিব ছিলেন অবিচ্ছেদ্য অংশ। কলকাতা ফাইনালে শতভাগ সফল, চেন্নাই 8 ফাইনালে হেরেছে 5 বার। নয়তো মুম্বাইকে টপকে ওরাই হতো আইপিএলের সবচেয়ে সফল দল। 2 দলই ফাইনাল পর্যন্ত এসেছে ওপেনারদের সাফল্যে। প্রথম পর্বে ধুঁকতে থাকা কলকাতাকে জয়ের ধারায় নিয়ে আসেন তরুণ ভেঙ্কটেশ আইয়ার। তাকে যোগ্য সঙ্গ দিয়েছে শুভমান গিল। চেন্নাইয়ের ওপেনাররা আরও সপ্রতিভ। ঋতুরাজ গাইকোয়াদ তো টপ স্কোরার চার্টের 2 নম্বরে। 450-র সাথে আছে 1 সেঞ্চুরি। 550-তে আরেক ওপেনার ডুপ্লেসিও দারুণ ধারাবাহিক। বৈচিত্র্যময় স্পিন আক্রমণ কলকাতার বড় শক্তি, যেখানে সবচেয়ে আগ্রাসী বরুণ চক্রবর্তী। আসরে এই লেগের শিকার 18 উইকেট। অন্যদিকে পেসাররা চেন্নাইয়ের বড় শক্তি। পেস ভেরিয়েশনে নজর কেড়ে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন শার্দুল ঠাকুর। ডেথ ওভারে ভয়ঙ্কর ব্রাভো। এই আসরে 2 দেখায় চেন্নাইয়ের কাছে হেরেছে কলকাতা। অবশ্য 2012-তে ধোনির দলকে হারিয়েই শিরোপা উৎসব করেছিল কেকেআর। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2007 থেকে 21 সপ্তম টি-20 বিশ্বকাপের অপেক্ষায় সাকিব। এই 14 বছরে ব্যাটে বলে টাইগারদের প্রাণভমরা হয়ে আছেন। ওমান আমিরাত মিশনেও সাকিবই দলের মূল অস্ত্র। বেশ কিছু ব্যক্তিগত রেকর্ডের হাতছানি তাকে দেবে বাড়তি শক্তি। আইপিএলের সুবাদে প্রস্তুতিটাও দারুণ হয়েছে সাকিবের। অ্যাগ্রেশনে বরাবরই বিশ্বসেরার ছাপ স্পষ্ট। 2007-এর সাকিব যেমন ছিলেন, সময়ের পরিক্রমায় অ্যাপ্রোচে ওই একই রকম আছেন। কেবল ধারাবাহিকতা দিয়ে উঠে এসেছেন মহাতারকার কাতারে।
টি-20 বিশ্বকাপে আগের 6 বারে সাকিব আহামরি কিছু করেননি ঠিকই, তারপরও তিনি ব্যাটে বলে টাইগারদের সেরা। 550-এর ওপর রান, সাথে 30 উইকেট তার অ্যাকাউন্টে। ক্যারিয়ার গড় যেখানে 23, বিশ্বকাপে সেটা 29-এর কাছে। এবার ওমান আমিরাত যেন রেকর্ড গড়তেই ডাকছে। আন্তর্জাতিক টি-20তে মালিঙ্গাকে টপকে যাওয়ার খুব কাছে সাকিব, আর 2 উইকেট হলেই পৌঁছে যাবেন শীর্ষে। বিশ্বকাপেও সর্বোচ্চ উইকেট শিকারী হতে পারেন এবারই। আফ্রিদির 39 উইকেটের রেকর্ড ভাঙতে সাকিবের 10 উইকেট দরকার। আরও এক জায়গায় একক রেকর্ডের হাতছানি, মাত্র 33 রান হলেই বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে 30 উইকেট আর 600 রানের ডাবল পূর্ণ হবে। বাংলার প্রতিটি মিশনের মতো এবারও সাকিব দলের মূল অস্ত্র। অধিনায়ক মাহমুদুল্লাহর বড় ভরসা, তার উপস্থিতি দলের চালিকা শক্তি হয়ে ওঠে সবসময়। সম্প্রতি বোলিংটা হচ্ছে দারুণ, তবে ব্যাটিংয়ে সেরা ছন্দ খুঁজছেন সাকিব। অলরাউন্ড পারফরমেন্সেও তাই ভাটা পড়েছে। ব্যাটে বড় রান আসেনি বলেই এবছরে অস্বস্তি। 12 টি-20তে 14 উইকেট শিকার স্পিনার সাকিবের ফর্মে থাকার প্রমাণ। কিন্তু 18 গড়ে 196 রানে খুশি হবার কারণ কই? প্রত্যাশার চাপ নিয়ে চ্যাম্পিয়নরা জ্বলে ওঠে বড় মঞ্চে। 2019-এর সুখস্মৃতি এখনো টাটকা। ব্রিটিশ মুলুকে অলরাউন্ড নৈপুণ্য সাকিবকে দাঁড় করিয়ে দিয়েছিল কিংবদন্তির সারিতে। ফরম্যাট বদলে আরেকটা বিশ্বকাপ সন্নিকটে, সাকিব আলোকারার অপেক্ষায়। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ শুরুর আগে হঠাৎই চাপে বাংলাদেশ দল। আবুধাবিতে শ্রীলঙ্কার পর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও হেরেছে টাইগাররা। এদিন ব্যাটিং ব্যর্থতায় পরাজয় 33 রানে। আগে ব্যাট করে ডিলানির ঝোড়ো 88-তে আইরিশরা করে 177 রান। জয় 144-এ আটকে গেছে লিটনের দল। টানা 2 হারে মূল মিশনের আগে চিন্তা বেশ কিছু জায়গায়। All right, reverse sweep in action and will get a lot. He'll get a maximum. মিরপুরের স্লো উইকেটে ব্যাটারদের রান খরা ওমানে এসে কেটেছে। স্বাগতিক এ দলের সাথে 200 কোটা পেরিয়ে ফিরেছিল স্বস্তি। ওপেনার লিটন নাইমের সেঞ্চুরি পার্টনারশিপ, শেষ দিকে সোহানের তাণ্ডব দিয়েছিল সুদিনের বার্তা। আবুধাবিতে সে তাল কেটেছে। শ্রীলঙ্কার পর আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিং পারফরমেন্স মূল মিশনের আগে চিন্তা বাড়িয়ে দিয়েছে ম্যানেজমেন্টের। 2 ম্যাচেই 150-র নিচে আটকেছে টাইগাররা। সেখানে মুশফিক প্রধান কারণ। গত 3 ম্যাচে 17 রান মিস্টার ডিপেন্ডেবলকে দাঁড় করিয়েছে চ্যালেঞ্জের মুখে। ওমানে 50 পাওয়া লিটন আবারও তার পুরনো চেহারায় ফিরেছেন, যার উপর প্রত্যাশা অনেক। সে আফিফও যেন গুটিয়ে আছেন। আবুধাবিতে সৌম্যের কামব্যাক বড় প্রাপ্তি। বোলিংয়েও যথেষ্ট সমীহ আদায় করছেন প্রতিপক্ষের, সাথে সোহানের ফর্ম আশা জাগানিয়া। আয়ারল্যান্ড ম্যাচে মুস্তাফিজের পারফরমেন্স হতাশাজনক। আইপিএলে সবশেষ 3 ম্যাচের খরুচে বোলিংয়ের রেশ টেনে এনেছেন জাতীয় দলে। আইরিশদের সাথে 40 রানে উইকেট শূন্য ফিজ কি হঠাৎই ছন্দ হারালেন? ফিটনেস ইস্যুতে মাহমুদুল্লাহ নেই স্বস্তিতে। ওমানে ফিরে একদিনের বিরতি। স্কটল্যান্ডের বিপক্ষে মূল লড়াইয়ে নামার আগে চাঙ্গা থেকে আত্মবিশ্বাস ফেরানো জরুরি। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নভেম্বর-ডিসেম্বরে পাকিস্তান সিরিজ দিয়ে দর্শক ফেরানোর পরিকল্পনা বিসিবির। সেজন্য করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বোর্ড। অন্যান্য দলের মতোই প্রোটোকল থাকবে পাকিস্তানের জন্য। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে সফল হতে শক্তিশালী দল গড়তে চায় বিসিবি। ক্রিকেটার কোচিং স্টাফকে দেওয়া হবে না ছুটি। ক্রিকেট ফেরানোর চ্যালেঞ্জে সফল বিসিবি। এবছর বাংলাদেশ সফরে আসে উইন্ডিজ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দল। যদিও সফল সিরিজ আয়োজনে ছিল আক্ষেপ, মাঠে ফেরানো যায়নি দর্শক। তবে পাকিস্তান সিরিজ দিয়ে দর্শক ফেরানোর আশা বিসিবির। যদি সিচুয়েশন এরকম থাকে তাহলে ডেফিনেটলি আমরা কথা বলবো এবং একটু হয়তোবা জাস্ট 100% ফুল না করে হয়তোবা কিছু পার্সেন্ট কিছু জায়গায় আমরা হয়তো কিছু দর্শক অ্যালাউ করতে পারি। দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক, তাই বলে সফরে আসা পাকিস্তান দলের জন্য কোভিড প্রোটোকলে পরিবর্তন আসছে না। যথাযথ সুরক্ষা নিশ্চিত করে পাকিস্তানকে আতিথ্য দিতে চায় বিসিবি। এবার যে পাকিস্তান আসতেছে তার মানে সিচুয়েশন যদি ভালো থাকে তার মানে যে আমরা কোনোদিন ক্যাজুয়ালি করব না। আমরা সবসময় যেভাবে করেছি সেভাবেই করব এবং যেটা নিয়ম ছিল আমরা সেভাবেই কন্টিনিউ করব।
পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে প্রবেশ করবে বাংলাদেশ। প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপে একটাও জয় না পাওয়া টাইগাররা এবার ঘুরে দাঁড়াতে মরিয়া। ক্রিকেটার ও কোচিং স্টাফদের দেওয়া হয়েছে সে বার্তা। আমরা গতবার অনেক কারণে আমরা ভালো করতে পারিনি, আমাদের প্রিপারেশন ভালো ছিল না কোভিডের জন্য, আমাদের প্লেয়াররা ইনজোর্ড ছিল, সিনিয়র প্লেয়াররা, এবং কিছু ইম্পর্টেন্ট প্লেয়ারদেরকে আমরা পাইনি। তো আল্লাহর রহমতে ওগুলা সব কিছু এখন বর্তমানে রিকভারি করে আসছে। কোচিং স্টাফ ওদেরও তো ফ্যামিলি লাইফ আছে, ওরাও মেন্টালি প্রিপেয়ার্ড যে ওরাও কিন্তু আপনার যেহেতু এত বিজি শিডিউল আছে বাংলাদেশে, ওরা টিমের সাথে থাকবে। বিশ্বকাপ মিশন শেষে পাকিস্তান সিরিজ 3 টি20 ও 2 টেস্টের সিরিজ খেলবে টিম টাইগার্স। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।